আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। দ্রুত আমরা জয়েন করি, বন্ধুদেরকে মেনশন করি, যাদেরকে যুক্তিবিদ্যা আছে একটু সবাইকে মেনশন করে দিবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা। আমরা এখনই শুরু করব। আজকে আমি তোমাদের গ্রুপে একটা মেসেজ করছিলাম যে কত অধ্যায়ের ক্লাস নিলে তোমরা খুশি হবে বা তোমাদের দরকার। তোমরা অনেকে 2 অধ্যায়ের কথা বলছো, অনেকে 3, অনেকে 4, অনেকে 6। তো ওভারঅল সবচেয়ে বেশি মানুষের ইচ্ছা বা তারা 3 অধ্যায়ের উপর ক্লাস করতে চাই। তো আমি চেষ্টা করবো আজকে 3 অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসছি এবং 3 অধ্যায়ের ক্লাসটা শেষ করার, ঠিক আছে? তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবো ফ্রেন্ডদের মধ্যে, যেন তারাও ক্লাসটা আমাদের সাথে একসাথে আমরা করতে পারি। তাহলে সবারই সমস্যার সমাধান হবে, ঠিক আছে? আমাদের সাথে জয়েন করছে মুস্তাকিম আসফি, জয়েন করছে নাজমুল। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা একটু সবাই দ্রুত জয়েন করে ফেলো, আমরা দ্রুত শেষ করব। আমাদের সাথে তরিকুল জয়েন করছে, আমাদের সাথে শিফা জয়েন করছে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, ওকে, বাকিরা জয়েন করে ফেলুক, আমরা শুরু করব। দেখো, আমরা হচ্ছে গতদিন তোমাদেরকে চেষ্টা করছিলাম মানে প্রথম অধ্যায় যৌক্তিক যে সংজ্ঞা, সেই অধ্যায়ের উপর আমরা জাস্ট নিয়ম এবং অনুপবর্তীটা ক্লিয়ার করার। আই গেস যারা ক্লাসটা করছিল তাদের সমস্যার সমাধান হয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব 3 অধ্যায়ের মূল বেসিক যে বিষয়গুলো, যদি ক্লাসটা আমরা করতে পারি প্রথম থেকেই, তাহলে আমাদের এই সমস্যাগুলো আগে থাকবে না। যে যেমন কেমন টাইপের সৃজনশীল কোশ্চেন আসে, কেমন টাইপের আমাদের এমসিকিউ কোশ্চেন হতে পারে, আমরা সেগুলো একটু শর্টকাট ওভারঅল দেখবো। সুতরাং সবাই প্রথম থেকে জয়েন করব এবং শেষ পর্যন্ত থাকবো আই গেস। আমাদের সাথে ঈদও জয়েন করছে, র্যাপিড। আচ্ছা, আমাদের সাদিয়া জয়েন করছে, সামিয়া, হচ্ছে সাইমা জয়েন করছে, আমাদের সাথে অনেকে জয়েন করছে। তো আমরা শুরু করব, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, দেখো আমরা জাস্ট আজকের অধ্যায়ন হচ্ছে আরোহের প্রকারভেদ। আমরা তো জানি অনুমান 2 প্রকার, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে অবরোহ। তো সেখান থেকে জাস্ট আজকে আমরা আরোহের প্রকারভেদ দেখবো, আরোহ কয় প্রকার, আরোহ কিভাবে আসছে এবং আরোহের প্রকারভেদ গুলো কিভাবে আসছে। আমরা জাস্ট এখান থেকেই চেষ্টা করবো, এখান থেকেই বুঝে নেওয়ার যে এটা কেন এই আরোহ বলতেছে বা এটা কিভাবে আসছে, আমরা চিনবো কিভাবে। খুব সহজে আমরা চেষ্টা করবো এখান থেকে বুঝে ফেলার। তাসমিন জয়েন করছে আমাদের সাথে। ওকে, দেখো তাহলে আমরা শুরু করে ফেলি। ওকে, খেয়াল করবো, আমরা একটু প্রথমে দেখবো আরোহ কি। আমরা আরোহের যদি বেসিক কিছু বৈশিষ্ট্য বলি তাহলে হচ্ছে আরোহ, আরোহ অনুমান মানে হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যাবে। মানে যে যুক্তি বাক্যের আশ্রয় বাক্য থাকে বিশেষ এবং সিদ্ধান্ত হয় সার্বিক, যে যুক্তি বাক্যের আশ্রয় বাক্য থাকবে হচ্ছে বিশেষ এবং সিদ্ধান্ত হবে সার্বিক, সেটা হচ্ছে আরোহ অনুমান। এবং এটা হচ্ছে ব্যাপকতা কি হয়, বাড়ে, এবং আকৃতি এই কারণে ঊর্ধ্বগামী। এখন যদি আমরা এখান থেকে জাস্ট আরোহের প্রকারভেদটা খেয়াল করি ভালোভাবে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো বা ধরতে পারবো এটা কেন এই আরোহের মধ্যে পড়তেছে। ফার্স্ট অফ অল একটু দেখবো আমরা যে আরোহ আসলে 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে কি অপ্রকৃত। এখন যদি বলি প্রকৃত আরোহের অপর নামটা কি, যথার্থ আরোহ। প্রকৃত আরোহ অপর নামটা কি, যথার্থ আরোহ, ঠিক আছে? প্রকৃত মানে হচ্ছে যথার্থ, মানে প্রকৃত মানে হচ্ছে এটা প্রমাণিত হয়েছে বা এটা সত্য কথা, ঠিক আছে? যেগুলো প্রমাণিত হয়েছে বা সত্য সেগুলো কিন্তু আমরা বলি প্রকৃত আরোহ। বা আর একটা জিনিস, আমরা কিন্তু সৃজনশীল কোশ্চেন যখন লিখি গ বা ঘ দাগ, তখন কিন্তু আমরা কি বলি শেষে, যে উক্তিটি যথার্থ হয়েছে। যথার্থ হওয়া মানে কি, আমরা প্রমাণটা যে করছি এটার সাথে এটার যে রিলিভেন্ট বা এটা যে প্রাসঙ্গিক, এটা যখন আমরা প্রমাণটা করি সেটা হচ্ছে প্রকৃত বা যথার্থ বলি। যার কারণে আমাদের যে আরোহ 2 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত। তো প্রকৃতর অপর নাম হচ্ছে যথার্থ আরোহ। এখন যদি আমরা বলি অপ্রকৃত আরোহ, তো অপ্রকৃত আরোহের অপর একটা নাম আছে যেগুলো কিন্তু আমাদের এমসিকিউ তে আসে। অপ্রকৃতর অপর নাম হচ্ছে তথাকথিত, তথাকথিত আরোহ, ঠিক আছে? তাহলে প্রকৃত আরোহের অপর নাম হচ্ছে যথার্থ আর অপ্রকৃত আরোহের অপর নাম হচ্ছে তথাকথিত। এখন যদি আমরা দেখি আসলে এখান থেকে এখানে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এটার প্রকারভেদ, এটা না, এটা হচ্ছে এটা, ঠিক আছে? অপ্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার।
আমরা একটু এখানে দেখব যে প্রকৃত আরোহ যে তিন প্রকার, যে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং হচ্ছে সাদৃশ্যানুমান। এই যে বৈজ্ঞানিক আরোহ আমরা কিভাবে চিনব এবং বৈজ্ঞানিক আরোহ চেনার উপায়টা কি? দেখো, বৈজ্ঞানিক আরোহ, তার আগে আমাদের বুঝতে হচ্ছে আরোহের ভিত্তি, আরোহ বা অবরোহের ভিত্তি। তো সেখানে যদি আমরা দেখি ভিত্তির টপিকটাতে, মানে সপ্তম অধ্যায় ছিল আমাদের প্রথম পত্রের, সেখানে আমাদের দুইটা ভিত্তি আছে। একটা হচ্ছে আকারগত ভিত্তি, আকারগত ভিত্তি, আর একটা হচ্ছে কি আছে, 2 নম্বর হচ্ছে বস্তুগত ভিত্তি। দেখো, বস্তুগত ভিত্তি। তো এই বস্তুগত ভিত্তির আকারগত ভিত্তি যদি আমরা বুঝি, তাহলে আমরা তখন হচ্ছে এই ভিত্তির প্রকারভেদে আমাদের দেখতে হবে যে এটা কেন এই ভিত্তি। ঠিক আছে, আমাদের সাথে অনেকে আবার পরে জয়েন করছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো এখন আমরা বলতেছি যে এই যে আরোহের বা অবরোহের ভিত্তি, প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের নাম এটা। তো সেখানে আমরা একটা খেয়াল করছিলাম যে আরোহের ভিত্তি দুইটা, আরোহের ভিত্তি যে দুইটা, আরোহ অবরোহের, একটা হচ্ছে আকারগত আর একটা হচ্ছে বস্তুগত। তো আকারগত ভিত্তিও দুই প্রকার। একটা হচ্ছে আমাদের আকারগত ভিত্তি হচ্ছে কার্য কারণ নিয়ম। এখানে দুইটা নিয়ম আছে, কার্য কারণ নিয়ম। ঠিক আছে, কার্য কারণ নিয়ম। আর একটা হচ্ছে প্রকৃতির প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। ঠিক আছে, এই দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের আকারগত ভিত্তি। একটু ভালোভাবে খেয়াল করবো, কেননা একটা কিন্তু এইটা বুঝলে আমাদের, এই দুইটা জিনিস বুঝলে আমরা বাকি তিনটা বুঝতে পারবো। এবং তারপরে বলছি বস্তুগত ভিত্তিও দুইটা, একটা হচ্ছে আমাদের পরীক্ষণ, একটা হচ্ছে পরীক্ষণ আর একটা হচ্ছে নিরীক্ষণ। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের বস্তুগত ভিত্তি। আর আকারগত ভিত্তি হচ্ছে কার্যকারণ নিয়ম আর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, নিয়মানুবর্তিতার নীতি। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা এটা অনেকে বলছে কোন অধ্যায়, এটা হচ্ছে 3 অধ্যায়। ক্যাপশনে দেখো আই গেস থাকবে দেওয়া যেটা কত অধ্যায়। এটা হচ্ছে 3 অধ্যায়। ঠিক আছে, সেকেন্ড পেপারে। তো আমরা বলছিলাম যে আমাদের বৈজ্ঞানিক আরোহ চিনতে গেলে আমাদের জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এই দুইটা আকারগত ভিত্তি, একটা হচ্ছে কার্যকারণ নিয়ম আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। এখন আমরা দেখবো যে আসলে কার্যকারণ নিয়মটা কি। এই যে কার্যকারণ নিয়মের কথা বলছি, এটা আসলে কি? এটা আসলে আমাদের মনে করো প্রত্যেকটা কি আছে, প্রত্যেকটা কাজের পিছনে কারণ থাকে না। দেখো এখানে আমি আবার লিখি কার্য কারণ, মানে হচ্ছে অবশ্যই প্রতিটা কাজের পিছনে কি থাকে, কারণ থাকে। আর কারণ থাকলে আমরা কিন্তু সেই কাজটা করি। ঠিক আছে, কার্য বা এখানে বলতে পারি কাজ। এখন খেয়াল করো, আমরা বলছি হচ্ছে কার্যকারণ, মানে প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। এটা হচ্ছে কার্যকারণ নিয়ম। দেখো তুমি খেয়াল করো, তুমি কলেজে যাচ্ছ, কেন যাচ্ছ? অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও, ভালো একটা ভার্সিটিতে পড়তে চাও, ভালো একটা জব করতে চাও, বা তুমি লাইফে সমৃদ্ধ হতে চাও, উন্নতি করতে চাও। তার মানে তোমার কারণ কিন্তু আগে থেকে আছে, তারপরে তুমি কার্যটা করতেছো। তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা যে কাজগুলো করি তার পিছনে অবশ্যই একটা কারণ থাকে, কোনো কারণ ছাড়া আমরা কোনো কাজ কিন্তু করি না। এটাকে বলতেছে হচ্ছে কার্য কারণ নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি, আকারগত ভিত্তির যে দুইটা নিয়ম ছিল বা দুইটা নীতি ছিল, একটা হচ্ছে কার্যকারণ নিয়ম, আর কার্যকারণ নিয়ম মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কার্য ঘটবে না। তো আমাদের আগে কারণ, এ দেখো আগে কিন্তু কারণ, পরে কিন্তু কাজ। ঠিক আছে, আগে কারণ ঘটবে, পরে হচ্ছে কাজ ঘটবে। তার মানে কারণটা আগে, পরে হচ্ছে কাজ। ওকে, অনেকে আমাদের সাথে জয়েন করছে বরিশাল থেকে, অনেকে সিলেট থেকে। ঠিক আছে, তো খেয়াল করো এখানে আমরা বলছিলাম যে প্রকৃত আরোহের প্রথমটা ছিল হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। এখন আমরা যে বৈজ্ঞানিক আরোহের আলোচনাতে কেন আমরা হচ্ছে আকারগত ভিত্তি বস্তুগত ভিত্তির দিকে গেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ চিনতে গেলে আমাদের সেম এই দুইটা নীতি চিনতে হবে। এই দুইটা নীতি, একটা হচ্ছে কার্যকারণটা চিনতে হবে, এই কার্যকারণ এটা থাকবে, আর একটা হচ্ছে এই যে প্রকৃতি, আমি শর্টকাটে লিখি প্রকৃতির নিয়মানুবর্তের নীতি থাকবে। ঠিক আছে, এই তিনটা জিনিস থাকবে, মানে এই 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, এই দুইটা জিনিস থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে এবং একসাথে ঘটে, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ হবে। আর বৈজ্ঞানিক আরোহ চেনার উপায় যদি আমরা আরো বলি, দেখো বৈজ্ঞানিক মানে হচ্ছে এটা মানে একদম প্রুফ, মানে প্রমাণিত হয়েছে, একদমই প্রমাণিত হয়েছে। এটার একদম সিদ্ধান্ত গঠন করবে, সিদ্ধান্তটা হবে নিশ্চিত সিদ্ধান্ত। তুমি যে ধারণাটা নিবা, ধারণার ফলাফলটা আসবে একদম নিশ্চিত, অনুমানের ফলাফল আসবে একদম নিশ্চিত। ফলাফলটাকে আমরা বলি কি, সিদ্ধান্ত। তো এখন দেখি আমরা
কার্যকরণ নিয়ম থাকবে, মানে যে কাজটা ঘটতেছে অবশ্যই কাজের পেছনে একটা কারণ থাকবে, কারণ ছাড়া কেউ কাজ করবে না। মনে করো আমরা যাই করি সবকিছুর পেছনে পারপাস থাকে, পারপাসের বাইরে যে কাজটা আমরা করি সেটা কিন্তু আমাদের আসলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারি না। তার মানে আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে, লক্ষ্য ছাড়া যদি আগাই তাহলে কিন্তু কি হবে, আমরা লক্ষ্য ভ্রষ্ট হব, লাইফে ওই যে উন্নতিটা আসলে আসবে না। ছোটবেলা আমরা এইম ইন লাইফ পড়ছি না, ঠিক তেমনই আর কি, প্রত্যেকের লাইফে একটা এইম থাকে, একটা গোল থাকে, ঠিক তেমনই প্রত্যেকটা কাজের পেছনে ভাই কারণ থাকবে, তুমি কারণ ছাড়া কোনো কাজ ঘটাবে না। এখন যদি আমরা বলি বৈজ্ঞানিক কারণ, একটা উদাহরণে আসি, আমি উদাহরণটা একটু বলি, তোমরা একটু খেয়াল করবা। যে বলতেছে রহিম হয় মরণশীল, সাত্তার হয় মরণশীল, করিম হয় মরণশীল। এই তিনজন মানুষের মরণশীলতা বা মনে করো আমাদের পরিবেশে বা আমাদের আশেপাশে মানুষের মরণশীলতা দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি সকল মানুষ হয় মরণশীল। আমি আবার একটু রিপিট করি, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সাত্তার হয় মরণশীল। এরকম মনে করো আশেপাশে আমাদের প্রত্যেকটা মানুষ কি মারা যাচ্ছে, এটা দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি সকল মানুষ হয় মরণশীল। তো এটা একটা বৈজ্ঞানিক আরোহ। কেন বৈজ্ঞানিক আরোহ, এখন আমরা একটু এই দুইটা জিনিসের ভিতরে দেখবো কেন আসলে এটা বৈজ্ঞানিক আরোহ। কারণটা হচ্ছে কি, আমরা দেখি কার্যকারণ কিভাবে আছে, আমাদের প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে যে মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যুবরণ হবেই। আর আমরা প্রকৃতিতে দেখতেছি কিন্তু এটা প্রকৃতিটাতে পড়ে আসে, আমরা কার্যকারণ দেখি, মানে মানুষের জন্ম হলে সে মৃত্যুবরণ করবে, এটা কিন্তু প্রত্যেক ধর্মে বলা হয়েছে। আমাদের সূরা আল ইমরানে বলা হয়েছে, মনে হয় কত নম্বর আয়াতে ভুলে যাচ্ছি, ওখানে বলা হয়েছে প্রত্যেক মানুষকে, মানে যাদের আমাদের কোরআন শরীফে বলা হয়েছে, প্রত্যেক ধর্মের গ্রন্থে দেখবে এটা বলা হয়েছে। তার মানে এটা অবশ্যই কার্যকরণ নিয়ম আছে। এবং হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিনী, দেখো প্রকৃতির নিয়মটা কি, প্রকৃতির নিয়ম হচ্ছে আমাদের, দেখো আমরা প্রত্যেকটা মানুষ দেখতেছে না কেউ আজীবন বেঁচে থাকতেছে বা 200-300 বছর বেঁচে থাকতেছে, একটা টাইমে কিন্তু সবাই কি হচ্ছে মৃত্যুবরণ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যখন এই দুইটা নীতি একসাথে থাকবে সেগুলা কি হবে বৈজ্ঞানিক আরোহ। আমরা প্রত্যেকটা ব্যাখ্যা সহ মানে সংজ্ঞা সহ ব্যাখ্যাতে আসবো বা বৈশিষ্ট্যতে, তার আগে আমরা এখান থেকে চেষ্টা করতেছি মানে শর্টকাটে কিভাবে আমরা ওটাকে মনে রাখতে পারি। আমরা ডিপলি তোমাকে পড়ালাম, বাট শর্টকাট টেকনিক যদি না বলি তুমি তো এটা মনে রাখতে পারবে না। এই জন্য আমরা বলতেছি বৈজ্ঞানিক আরোহ মনে রাখতে গেলে আমার দুইটা নীতি মনে রাখতে হবে। দুইটা নীতি কি, একটা হচ্ছে কার্যকারণের নীতি আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, ঠিক আছে। আমরা কি এখন বুঝবো যে এটা বৈজ্ঞানিক আরোহ কোনটা, একটু বলো তো, যে বৈজ্ঞানিক আরোহ বুঝতে পারবো কিনা। জাস্ট সহজে মনে রাখবো বৈজ্ঞানিক আরোহ অলওয়েজ আমাদের এই দুইটা নীতি ফলো করবে, এবং এটার সিদ্ধান্ত যেটা হবে না, এটার সিদ্ধান্ত হবে অলওয়েজ একটা নিশ্চিত, এটা সিদ্ধান্ত হবে একটা নিশ্চিত সিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত একদমই নিশ্চিত একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবে, মানে ফলাফলটা একদমই নিশ্চিত হবে, ঠিক আছে। ঠিক আছে, আই গেস তোমরা বুঝতে পারছো, একটু কমেন্ট করবা যে বুঝতে পারছো কিনা। এরপরে আমরা হচ্ছে বৈজ্ঞানিকের পর হচ্ছে অবৈজ্ঞানিক আসবো। অবৈজ্ঞানিক, আসলে বৈজ্ঞানিক তো আমরা বুঝলাম দুইটা নীতি থাকবে এবং সেটা প্রুফ এবং সিদ্ধান্ত হবে হচ্ছে নিশ্চিত, ফলাফল হবে হচ্ছে নিশ্চিত। হ্যাঁ, আমাদের নেক্সটটাতে আসবো আমরা হচ্ছে অবৈজ্ঞানিক। তার মানে দেখো অবৈজ্ঞানিক এই ওয়ার্ডটা দ্বারা বুঝতেছে আসলে এটার হচ্ছে কিছু একটা মিসিং আছে, যেহেতু বৈজ্ঞানিক হতে পারতেছে না অবৈজ্ঞানিক, তার মানে এখানে আমাদের এই যে কার্যকর নীতি, এই কার্যকর নীতিটা এখানে থাকবে না, অবৈজ্ঞানিক আর হয়ে কার্যকর নীতি থাকবে না, মানে এটা আসলে যেহেতু প্রমাণিত হয় নাই, প্রমাণিত হলে তো সেটা কি হতো বৈজ্ঞানিক। তো এখানে আমাদের যে কার্যকর নিয়ম ছাড়াই যখন হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির সাহায্যে, এই যে কার্যকর নীতির ছাড়াই যখন এই যে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির সাহায্যেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করবে, সেটা হবে আমাদের হচ্ছে কি, সেটা হবে আমাদের হচ্ছে অবৈজ্ঞানিক। আমি আবার বলতেছি অবৈজ্ঞানিক আরোহ কিভাবে চিনবো আমরা, যখন কার্যকর নীতি ছাড়াই প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির সাহায্যেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করবে, সেটা হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক আরোহ। এবং অবৈজ্ঞানিক আরোহ আমরা বলে রাখি, অবৈজ্ঞানিক আরোহ সবসময় একটা সম্ভাব্য সম্ভাব্য একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, সবসময় একটা সম্ভাব্য সিদ্ধান্ত, সেটা কিন্তু পারফেক্ট সিদ্ধান্ত হবে এমনটা না, ঠিক আছে। এরপরে আমরা আসবো হচ্ছে সাদৃশ্যানুমান। এটা খুবই সহজ, দেখো সাদৃশ্য অনুমান মানে কি, সাদৃশ্য এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি পাই, সাদৃশ্য প্লাস হচ্ছে অনুমান, এই দুইটা জিনিস। তো আমাদের এখানে সাদৃশ্যানুমান মানে হচ্ছে কিন্তু অনুমান, এখানে অনুমান করতে হচ্ছে, অনুমান থেকে কিন্তু আসছে, সাদৃশ্যানুমান কিন্তু অনুমান থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি সাদৃশ্যানুমানের আমরা একটা উদাহরণ বলি, মনে করো হচ্ছে দুইটা বেস্ট ফ্রেন্ডের মধ্যে ভালো সম্পর্ক, তো ওদের মধ্যে কয়েকটা বিষয়ের মিল আছে, তো বাকি বিষয়ের আমাদের জানা নাই, তো বাকি বিষয় ধরে নিচ্ছে যে মিল থাকবে, যে অনুমান করতেছে বাকি বিষয়ের মিল থাকবে, এটা হচ্ছে সাদৃশ্যানুমান।
সাপোজ একটা খেয়াল করো, মনে করো এখানে আমার কাছে 10টা পেন আছে, 10টা কলম, ঠিক আছে? 10টা কলমের মধ্যে হচ্ছে আমি 2টা কলম খেয়াল করলাম বা একটা কলম খেয়াল করলাম। খেয়াল করে একটু ভালোভাবে বুঝতে হবে, এখানে আমার কাছে 10টা কলম আছে, তার মধ্যে আমি একটা কলমকে খেয়াল করলাম বা পরীক্ষা করলাম, দেখলাম যে কলমটা হচ্ছে মানে ম্যারাডোর হাই স্কুল কলম, বাকি 9টা আমি দেখি নাই, এবং ম্যারাডোর হাই স্কুল কলম এবং লিখতে পারছি এবং সবার কালি আছে ওটাতে। তো আমি ধরে নিচ্ছি বাকি কলমগুলোতেও ম্যারাডোর হাই স্কুলে হবে এবং কালি আছে এবং নতুন। এই যে অনুমানটা করতেছি, আমি কিন্তু দেখি নাই সেগুলা যে কি হবে, কিন্তু অনুমানটা যে করতেছি এটা হচ্ছে সাদৃশ্য অনুমান। আবার যদি আমি বলি আমার কাছে মনে করো এক ঝুড়ি আম আছে, তো আমের মধ্যে আমি 2টা বা 3টা আম পরীক্ষা করে দেখলাম, আমগুলো হচ্ছে মিষ্টি এবং হচ্ছে আমগুলো হচ্ছে হিমসাগর আম, হিমসাগরের। তো বাকি যে আমগুলো আছে আমি ধরে নিচ্ছি এই টাইপের হবে। এই যে অনুমানটা করতেছি, মানে কয়েকটা জিনিস দেখে যে বাকি বিষয়ের যে অনুমানটা করা হয়, এটা হচ্ছে আমাদের সাদৃশ্য অনুমান। ঠিক আছে, এখন আমাকে বলো ভাইয়ারা যে প্রকৃত আরোহ যে 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমান, আমরা বুঝছি এবং পারবো কিনা একটু আমাকে কমেন্ট করবা যে আমরা এই 3টা প্রকৃত আরোহ যে 3 প্রকার, এই 3 প্রকার আমরা বুঝতেছি কিনা এবং পারবো কিনা, যে বৈজ্ঞানিক আরোহ কি, কিভাবে চিনবো, অবৈজ্ঞানিক আরোহ কিভাবে চিনবো, এবং হচ্ছে সাদৃশ্য অনুমান কিভাবে চিনবো, একটু আমাকে বলবা যে পারবো কিনা। আমরা এরপরে প্রত্যেকটার সংজ্ঞা আকারে আসতে হবে, না হলে আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, চেষ্টা করবো যে একটা ক্লাস নিলেও সে একটা ক্লাসের জন্য তোমাদের একটু ভালো উপকার হয়। ঠিক আছে, একটু রেসপন্স করবো যে ভাইয়া এটা 3টা বুঝছো কিনা। আমি তারপরে হচ্ছে অপ্রকৃত আরোহের প্রকারভেদে আসবো, যে অপ্রকৃত আরোহ কিন্তু আমাদের কয় প্রকার, অপ্রকৃত আরোহ কিন্তু আমাদের 3 প্রকার। সেটা কি? পূর্ণাঙ্গ, আরেকটা হচ্ছে যুক্তিসাম্যমূলক, এবং আরেকটা হচ্ছে কি ঘটনা সংযোজন। আরাফাত বলতে আবার বলেন, আমি একটু আবার রিপিট করি তাহলে দেখো। প্রকৃত আরোহ বলছিলাম বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমান। বৈজ্ঞানিক আরোহ তখনই হবে যখন কার্যকর নিয়ম এবং প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, এই 2টা নীতি একসাথে কাজ করবে, একসাথে থাকবে, তখন সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক। আর অবৈজ্ঞানিক হচ্ছে কার্যকর নিয়ম থাকবে না, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির সাহায্যেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করবে, সেটা হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক। আর সাদৃশ্য অনুমান বললাম কয়েকটা বিষয়ের মিল আছে বলে বাকি বিষয়ের মিল থাকবে, এটা যে অনুমান করি এটা হচ্ছে সাদৃশ্য অনুমান। এরপরে আমাদের মোহনা বলছে বুঝছে পারবে, বৃষ্টিও বলছে পারবে, সামিয়া, তামিম, ওকে, তাসনিম। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে অপ্রকৃত আরোহ হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। দেখো পূর্ণাঙ্গটা আমি জাস্ট একটা সহজ একটা বিষয় বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, পরবর্তীতে আমি বইয়ের বৈশিষ্ট্যগুলো দেখবো বা সংজ্ঞাটা। পূর্ণাঙ্গ আরোহ মনে করো আমার একটা 5 বিঘার জমি আছে, ঠিক আছে, 5 বিঘা জমি আছে। তো 5 বিঘা জমিতে আমি দেখলাম যে আমার কয়েকটা গাছ পরীক্ষা করবো না, আমি সবগুলো গাছে দেখবো। তো মনে করো আমার গাছ মানে 5 বিঘা হচ্ছে বাগান আছে, মানে গাছ, কোনো একটা গাছ লাগানো, তাই প্রত্যেকটা গাছ 1 বাই 1 হচ্ছে আমার যে 5 বিঘা জমি আছে, ওই 5 বিঘা জমি প্রত্যেকটা গাছ আমি একটা একটা করে পরীক্ষা করব। একটা একটা করে পরীক্ষা করে যখন সবগুলো গাছ পরীক্ষা করে আমি সিদ্ধান্তে আসবো, তখন সেটা হবে কি পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ মানে হচ্ছে তুমি প্রত্যেকটা, তুমি হচ্ছে প্রতিটা দৃষ্টান্ত, তুমি হচ্ছে প্রতিটা দৃষ্টান্ত যখন তুমি লক্ষ্য করবা বা প্রতিটা দৃষ্টান্ত যখন তুমি পরীক্ষা করে সিদ্ধান্ত নিবে। পূর্ণাঙ্গ মানে হচ্ছে পরিপূর্ণ, মানে সকল কিছু তুমি দেখবা, তুমি তোমার অগোচরে কিছু হবে না, তোমার সামনেই হবে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ। মানে তুমি সবকিছু দেখে শুনেই সিদ্ধান্ত নিবা। যখন আমরা সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নিব তখন সেটা পূর্ণাঙ্গ। আমরা উদাহরণ দিব ভাইয়া, যে সার্ভার বলতে উদাহরণ, ভাই উদাহরণটা আমরা দিব, আমরা জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করতেছি তুমি কিভাবে শর্টকাটে বুঝতে পারবা, আমি উদাহরণে আসবো এরপরেই প্রত্যেকটারই। তো বলছিলাম যে পূর্ণাঙ্গ আরোহ কিভাবে চিনবো, যে প্রত্যেকটা দৃষ্টান্ত যখন পরীক্ষা করে দেখবো যে এগুলা আমার মানে প্রত্যেকটা পরীক্ষা মানে প্রত্যেকটা দেখবো, আমি কোনোটা স্কিপ করবো না এবং আমার অগোচরে হবে না। আমি বললাম মনে করো আমার 5 বিঘা জমি আছে, 5 বিঘা জমিতে কোনো একটা বৃক্ষ লাগানো, তো প্রত্যেকটা বৃক্ষ আমি 1 বাই 1 পরীক্ষা করবো এবং প্রত্যেকটা কোন কোন বৃক্ষ আমি সিদ্ধান্ত নিব। যখন আমি সবগুলো দেখে সিদ্ধান্ত নিব তখন কিন্তু সেটা কি হয়েছে পূর্ণাঙ্গ, এবং হচ্ছে এটা সিদ্ধান্তটা হবে নিশ্চিত। কেন পূর্ণাঙ্গ আরোহে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে? কারণটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহে প্রত্যেকটা দৃষ্টান্ত তো আমি দেখে নিচ্ছি, আমি দেখেই তো সিদ্ধান্ত নিচ্ছি। সাপোজ মনে করো তোমাদের তোমাদের কথা বলি, তোমাদের কলেজে মনে করো যে কোনো একটা কলেজে, তো আমার চট্টগ্রাম কলেজে মনে করো যারা হচ্ছে মানবিকের স্টুডেন্ট, তো মানবিকের স্টুডেন্ট মানে আজকে মনে করো সাপোজ মানে আগামীকাল কতজন যাবে বা যে কোনো একটা দিনে কতজন স্টুডেন্ট মানে ক্লাসে আসছে, আমি কিভাবে দেখবো, বা কতজন আজকে হচ্ছে কতজন ছেলে কতজন মেয়ে কিভাবে আসছে, আমি প্রত্যেকটা গুনবো, সংখ্যাটা গুনবো, এবং হচ্ছে আমি প্রেজেন্টের যে অ্যাটেন্ডেন্স শিটটা ওটা দেখবো। যখন দেখে আমি সিদ্ধান্ত নিব, প্রত্যেকটা কিন্তু দেখছি, দেখে যখন সিদ্ধান্ত নিচ্ছি সেটা হবে হচ্ছে আমাদের কি
সেটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ, ঠিক আছে। আর যারা পঁচিশের আসো তাদের এই দুটা সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে 25-এর যারা পরীক্ষার্থী তাদের এই নাই, আর ফুল সিলেবাস যাদের তাদের এটা আছে। যদি আমরা যুক্তিসম্মতমূলকটা বলি, যুক্তিসম্মতমূলক 26-এর আছে, 25-এর যেহেতু শর্ট সিলেবাস এই দুটা কিন্তু নাই। তো আমরা জাস্ট 1 মিনিটের শর্টকাটে বলি, সেটা হচ্ছে যুক্তিসাম্যমূলক মানে কি, মনে করো তুমি সাম্য মানে যুক্তির মাধ্যমে বাকি একটার সাথে আরেকটা যে মিল আছে এটা সমতা দেখাবে। মনে করো মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে অনেক কিছু হয় না, মাধ্যাকর্ষণ যে একটা সূত্র এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু, জোয়ার ভাটা বা চাঁদা আকর্ষণ বিকর্ষণ, এই যে বা অমাবস্যা, এইগুলো সবই হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণের সাথে, তো একটার সাথে একটা রিলেট করবে বা সম্পর্ক দেখাবে, সেগুলো যুক্তিসম্মূলক যুক্তির মাধ্যমে। আর ঘটনা সংযোজন মানে হচ্ছে একটা ঘটনার সাথে মনে করো সঙ্গতিপূর্ণ, তো আরেকটা ঘটনা সেম, তো ঘটনাগুলো একত্রিত করবে, এই যে, ঠিক আছে। তো আমরা মূল কনসেপ্টটা বোঝাতে আমাদের আধা ঘন্টা চলে গেল, যারা বুঝছো আই গেস তারা ভালো করবা, ধরতে পারবা। আমরা পরবর্তী টপিকে চলে যাব, আমাদের পরবর্তী টপিকে, ঠিক আছে। দেখো আমাদের এখানে একটা কথা বলছে, প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য কিন্তু আরোহমূলক লম্ফ, একে বলা হয় যথার্থ আরোহ। আমরা কিন্তু এগুলো দেখছিলাম প্রথমেই। এবার প্রকৃত আরোহের প্রকারভেদ কিন্তু দেখে ফেলছিলাম, সবই দেখে ফেলছি এখানে। তো আমি পরবর্তী চলে যাই। দেখো আমরা আসলে বৈজ্ঞানিক আরোহ কিভাবে চিনবো, বৈজ্ঞানিক আরোহ কিন্তু আমি বলছি, যারা একটু খেয়াল করছো তারা বুঝতে পারবা যে বৈজ্ঞানিক আরোহ কিভাবে চিনবো, যে যে আরোহ অনুমানে যে প্রকৃতির নিয়মানুবর্তে নিতে থাকবে এবং কার্যকর নিয়মও থাকবে, এই দুইটার মাধ্যমে যখন একটা সিদ্ধান্ত বৈশিষ্ট্য করবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। আমরা একটা উদাহরণের কথা বলছিলাম যে হাসান হয় মরণশীল, শ্যামল হয় মরণশীল, কাসেম হয় মরণশীল, তুষার হয় মরণশীল, অর্থাৎ সকল মানুষের মরণশীল। এই কয়েকজন মানুষের মরণশীলতা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি কি সকল হচ্ছে মরণশীল। এগুলো কিন্তু আমাদের কি এখানে কার্যকর নিয়ম আছে এবং প্রকৃতির নিয়মানুবর্তিত নীতিও আছে। এগুলো কিন্তু আমি ওই যখন হচ্ছে তোমাদের ওইখানে পড়াইছিলাম তখন কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলাম, আই গেস এটা কারো সমস্যা হবে না। এখন আমরা এই যে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো খেয়াল করবো, কারণ এগুলো আমাদের দরকারি জিনিস। দেখো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য এখানে কি কি বলতেছে, যে বৈজ্ঞানিক আরোহ কিভাবে চিনবো, আমি কিন্তু জাস্ট নিয়ম দুইটা বলে দিছিলাম, যে কার্যকর নিয়ম এবং হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি। এখন জাস্ট আমরা বৈশিষ্ট্য খেয়াল করবো। ফার্স্ট বলছে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক, কারণ বৈজ্ঞানিক আরোহ হচ্ছে যেহেতু এটা আরোহ অনুমান, সুতরাং এটা সিদ্ধান্ত তো সার্বিক হবে, ঠিকই আছে। এটা বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণের মাধ্যমে। কেননা আমরা তো যে সিদ্ধান্ত নিব সেটা অনেকগুলো ঘটনা বা অনেকগুলো দৃষ্টান্ত দেখে কিন্তু সিদ্ধান্তে আসবো। বৈজ্ঞানিক আরোহ আরোহমুখ লম্ফ থাকবে, আমরা জানি আরোহ মানে সেখানে আরোহমুখ লম্ফ থাকবে এবং প্রকৃত আরোহ সেটা থাকে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্ত নীতি নির্ভর করে এবং কার্যকর নিয়ম ও নির্ভর করে, এবং পরিবেশ পরিবর্তনের মাধ্যমে কিন্তু এটার দৃষ্টান্তগুলো পরীক্ষা করতে হয়। বৈজ্ঞানিক আরোহণ লক্ষ্য করে কি, আমরা যেটা বলছিলাম দুইটা ভিত্তি, আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি, এই দুইটা ভিত্তি কিন্তু এখানে লক্ষ্য করতে হয়। দুইটা ভিত্তির উপরে কিন্তু একটা সত্যতা প্রতিষ্ঠা করা লাগে। আর বৈজ্ঞানিক আরোহণ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। এরকম প্রত্যেকটা কথা কিন্তু আমি ওই যে প্রথমে যে আলোচনাটা করছি আমরা, প্রত্যেকটা যে মানে একটা থেকে আরেকটার প্রকারভেদ, ওখানে কিন্তু এই আলোচনাগুলো করে ফেলছি। সুতরাং যারা একটু মনোযোগ সহকারে দেখছো বা নোটটা করছো তাদের আই গেস এই বৈশিষ্ট্যগুলো খুব সহজেই মনে থাকবে। পরবর্তীতে দেখো আমরা অবৈজ্ঞানিক আরোহতে চলে আসি। অবৈজ্ঞানিক আরোহ আমরা বলছিলাম যে এই কার্যকরণ সম্পর্ক ছাড়াই, কার্যকরণ সম্পর্কটা থাকবে না, কার্যকারণ ছাড়াই যখন হচ্ছে আমাদের প্রকৃতির নিয়মানুবর্তী নীতির সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবে সেটা হচ্ছে অবৈজ্ঞানিক। এখন আমরা অবৈজ্ঞানিকের জাস্ট বৈশিষ্ট্যগুলো খেয়াল করব। দেখো অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যটা কি বলছে আমাদের, সেমই বৈজ্ঞানিকের মতো হবে, বাট এখানে হচ্ছে আমাদের কার্যকর নীতিটা থাকবে না। খেয়াল করো, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য, এটাও একটা সংশ্লেষক বাক্য, এতেও আরোহমুখ লম্ফ থাকবে। মনে রাখবা সবগুলো একই জিনিস, বাস একটা দুইটা বিষয় হচ্ছে এখানে মিল অমিল থাকবে, এবং এটা প্রকৃতির নিয়মানুবর্তী নীতি থাকবে, এখানে শুধু কার্যকর নীতি থাকবে না। এবং এখানে সিদ্ধান্ত কি হবে, দৃষ্টান্ত অভিজ্ঞতার মাধ্যমে নিবে, এবং সিদ্ধান্ত হবে কি সম্ভাব্য। আমি কিন্তু বলছিলাম উপরে যে আরোহ যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা হবে হচ্ছে একটা সম্ভাব্য, বাট আমাদের বৈজ্ঞানিকের সিদ্ধান্তটা হচ্ছিল কি নিশ্চিত। অবৈজ্ঞানিক আরোহের জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ সম্ভব হয়, কারণ এটা তো আরোহ অনুমান, অনুমান না তো জ্ঞাত থেকে অজ্ঞাত চলে যাবে। এবং অবৈজ্ঞানিক আরোহ হলো অভিজ্ঞতামূলক। তাহলে দেখো প্রত্যেকটা কনসেপ্টই একই, বাট দুইটা জিনিস এখানে একটু কিন্তু জাস্ট বৈজ্ঞানিকের সাথে অবৈজ্ঞানিকের যে সাদৃশ্য বৈসাদৃশ্য, এগুলো কিন্তু আমাদের এতটা পড়া লাগে না, মানে আমাদের শর্টকাট মনে রাখতে হবে বৈজ্ঞানিক আরোহের
যেটা কি থাকবে বৈজ্ঞানিক আরোহের আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্যটা দুই জায়গায়, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের কার্যকরণ নিয়ে থাকে আর আমাদের অবৈজ্ঞানিকের থাকে না। আর বৈজ্ঞানিক আরোহ একটা নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, আমাদের অবৈজ্ঞানিক আরোহ একটা সম্ভাব্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিকঠাক কিনা? তোমরা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক এখন ধরতে পারবা কিনা একটু আমাকে বলবা কমেন্ট করে, যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক পারবো কিনা। এখন আমরা সাদৃশ্যানুমানে আসবো এবং সাদৃশ্যানুমান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, সাদৃশ্যানুমানের প্রকারভেদ, সেটা হচ্ছে সাধু নাকি অসাধু, আমরা সেটা করব। খেয়াল করো, তার আগে আমরা বলছিলাম হচ্ছে সাদৃশ্যানুমান মানে কিভাবে করা হবে, দুটি স্বতন্ত্র বস্তুর মধ্যে, মানে দুইটি স্বাধীন বা আলাদা বস্তুর মধ্যে বা একই টাইপের বস্তু হতে পারে মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য আছে। হ্যাঁ, পরীক্ষায় বৈশিষ্ট্য ব্যাখ্যা অনেক সময় চায় না, খদাকে চাইতে পারে, বাট পরীক্ষায় তোমার চাইবে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো চাইবে, তখন তোমার কিন্তু বৈশিষ্ট্য দেওয়া লাগবে। ঠিক আছে, আমরা কি বলছি, দুটি স্বতন্ত্র বস্তুর মধ্যে এক বা একাধিক কোনো বিষয়ে সাদৃশ্য থাকলে ওই সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো বিষয়ের সাদৃশ্য অনুমান করা। বলছিলাম না, এটা সাদৃশ্য অনুমান মানে হচ্ছে কয়েকটা বিষয়ের মিল আছে বা একাধিক বিষয়ের মিল আছে, তো ধরে নেওয়া বাকি বিষয়ের মিল থাকবে বা ধরে নেওয়া, এটা অনুমান করা, এটা হচ্ছে সাদৃশ্যানুমান। একটা উদাহরণ আমাদের দিচ্ছে, দেখো পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে ভূপৃষ্ঠের গঠন, তারপর হচ্ছে স্থলভাগের পরিমাণ, আবহাওয়া মণ্ডল ইত্যাদি বিষয়ের সাদৃশ্য আছে। তারপরে ধরতেছি যে পৃথিবীতে যেহেতু মানুষ বসবাস করে, তাহলে মঙ্গলে মানুষ বসবাস করে। এই যে কথাটা বলছি, এই যে অনুমানটা করছি, এটা হচ্ছে আমাদের সাদৃশ্যানুমান। এখন সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্যগুলো খেয়াল করবো আমরা। বৈশিষ্ট্য খেয়াল করার পর আমরা কিন্তু সাদৃশ্যানুমানের যে আমাদের সাধু অসাধু চলে যাব। দেখো আমরা সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্যগুলো খেয়াল করি একটু। সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্য দেখো, ফার্স্ট নাম্বার বলছে সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে নতুন একটা সিদ্ধান্ত অনুমান করা হয়। এটা হচ্ছে আরোহমূলক লম্ফ থাকবে, মনে রাখো প্রকৃত আরোহ মানে সেখানে আরোহমূলক লম্ফ থাকবে। এটা থাকবে কোথায়? প্রকৃত আরোহ যেগুলা, সেগুলোর প্রত্যেকটাতে আমাদের কি থাকবে? প্রকৃত আরোহ হলেই সেটাতে আমাদের আরোহমূলক লম্ফ থাকবে, এই জিনিসটা একটু মনে রাখবা। আর আরোহের প্রাণী কিন্তু আরোহমূলক লম্ফ, এই আরোহমূলক লম্ফই হচ্ছে আরোহের প্রাণ বলা হয়। সাদৃশ্যানুমানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। আর সাদৃশ্যানুমান কার্যকারণ সম্পর্ক নির্ভর নয়, দেখো এখানে কার্যকারণ সম্পর্ক থাকবে না, এটা হচ্ছে সম্ভাব্য হবে, এটার সিদ্ধান্ত হবে সম্ভাব্য। কারণ হচ্ছে কি, আমি অনুমান করতেছি সেটা রাইট হবে বা সেটাকে ভুল হবে এটা কিন্তু আমি জানি না, এই জন্য এটার সিদ্ধান্ত অলওয়েজ হচ্ছে সম্ভাব্য, এবং অবৈজ্ঞানিকের সিদ্ধান্ত কিন্তু সম্ভাব্য ছিল। সাদৃশ্যানুমান একটি সহজতর প্রক্রিয়া, এটা খুবই সিম্পল একটা প্রক্রিয়া, এবং এটা বৈজ্ঞানিক আরোহের প্রস্তুতি পারবো। কারণ হচ্ছে কি, আমরা প্রত্যেকটা কিন্তু প্রথমে অনুমান করি এবং তারপরে সেটা কি সঠিক হবে নাকি ভুল সেটা কিন্তু আমরা দেখি, যাচাই করি। এই জন্য আসলে বৈজ্ঞানিকে যাওয়ার পূর্ববর্তী একটা প্রস্তুতি পর্ব। এটা থেকে মনে করো খদাকে কোশ্চেন দিল যে সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহের প্রস্তুতি পর্ব ব্যাখ্যা করো, তখন তোমার কিন্তু এখান থেকে ব্যাখ্যা করতে হবে। সাদৃশ্যানুমানের পরিধি ব্যাপক, কারণ আমরা সবকিছু কিন্তু এই বৈজ্ঞানিক আরোহ যাই করি সেটাও কিন্তু একটা সাদৃশ্যানুমানের অন্তর্ভুক্ত, কারণ আমরা প্রথমে কিন্তু সেটাকে সাদৃশ্য করি, তারপরে সেটা বৈজ্ঞানিক নাকি অবৈজ্ঞানিক দেখার চেষ্টা করি, যাচাই করি আর কি। এই জন্য আমাদের এর পরিধিটা কিন্তু অনেক ব্যাপক। এই মনে করো এই দুইটা টপিক থেকে খদাগের কোশ্চেন আসতে পারে, এই জন্য প্রত্যেকটা ব্যাখ্যা একটু ভালো করে বুঝতে হবে। তারপর হচ্ছে সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুগত নীতি নির্ভর। আমরা তাহলে কি দেখলাম, যে প্রকৃত আরোহ তিন প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং হচ্ছে সাদৃশ্যানুমান। এই তিনটা জিনিসের প্রত্যেকটা হচ্ছে প্রকৃতির নিয়মানুগত নীতি আছে, বাট শুধু একটা দিয়ে আছে হচ্ছে কি কার্যকরণ নীতি, সেটা হচ্ছে কার? সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের। এখন আমরা শেষেরটা আসি, সাদৃশ্যানুমানের গুণগত বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে সাদৃশ্যানুমানের প্রকারভেদে, মানে কোনটা আমাদের হচ্ছে সাধু হবে এবং কোনটা অসাধু হবে। এখান থেকে কিন্তু সিকিউ আসে, সুতরাং একটু খেয়াল করতে হবে। তার আগে একটা জিনিস দেখি, সম্ভাব্যতার মাত্রা, মানে আমরা যে একটা জিনিস সেটা হচ্ছে কতটুক মনে করো আমার মানে প্রতিকূলে আসবে বা অনুকূলে আসবে, বা তার সম্ভাব্যতার মাত্রা কতটুকু হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমরা তার সাথে মিল বিষয়গুলো আমরা ভাগ করব, কার সাথে? মিল বিষয়গুলোকে ভাগ করব হচ্ছে আমরা, বা অমিল বিষয় এবং হচ্ছে অজ্ঞাত বিষয়কে আমরা সাদৃশ্য সমূহ মিল বিষয় দ্বারা ভাগ করব। মনে করো আমি যেগুলো জানি না এবং আমার হচ্ছে অমিল, এইগুলোর সমষ্টিকে আমি হচ্ছে আমার সাদৃশ্য সমূহ বা আমার মিল বিষয় দ্বারা ভাগ করব। যদি ভাগ করার পরে আমি কি পাবো?
সেটা সম্ভাব্যতার মাত্রা, মানে কতটুকু তার মানে সাদৃশ্য অনুমানের আমার পজিটিভ আসবে বা নেগেটিভ আসবে, বা আমার প্রতিকূল আসবে নাকি আমার অনুকূল আসবে, এটা আমরা এইভাবে দেখতে পারি। এখন আমরা দেখবো হচ্ছে যে সাদৃশ্য অনুমান আসলে দুই প্রকার, একটা হচ্ছে সাধু এবং আরেকটা হচ্ছে অসাধু। এটা আমরা কিভাবে পাই, মানে কার ভিত্তিতে, সেটা হচ্ছে আমাদের সম্ভাব্যতার মাত্রা অনুসারে। মানে যদি পরীক্ষা আসে সাধু অসাধু কোথা থেকে পাচ্ছি, সেটা হচ্ছে সম্ভাব্যতার মাত্রা অনুসারে সাদৃশ্য অনুমান দুই প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু। তাহলে সাধু এবং অসাধুটা আমরা একটু খেয়াল করব, সাধু এবং হচ্ছে অসাধু। একটু দেখি আমরা এখানে যে সাধু কোনগুলো আর অসাধু কোনগুলা। দেখো এখানে বলছে আমাদের এই যে সাধু অনুমান আর সাধু আর অসাধু। সাধুটা কিভাবে চিনবো? সাধুটা হচ্ছে যে সাদৃশ্য মানে মৌলিক, গুরুত্বপূর্ণ এবং হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, এই যে মানে মৌলিক, গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, মানে তুমি গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে তার হচ্ছে তুলনাটা করবা, তুমি হচ্ছে গুরুত্বহীন বিষয় না। তোমার যখন আমরা যে সাদৃশ্য মানে মৌলিক, গুরুত্বপূর্ণ এবং হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করব, সেটা হচ্ছে সাধু সাদৃশ্য মান। আমি আবার বলি, যে সাদৃশ্য মানে আমরা হচ্ছে মৌলিক, গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করব, সেটা হচ্ছে সাধু সাদৃশ্যানুমান। এখন একটু খেয়াল করবো উদাহরণটা, যে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে অনেকগুলো বিষয়ের সাদৃশ্য আছে। মনে করো মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে অনেকগুলো বিষয়ের কিন্তু সাদৃশ্য আছে। সেই বিষয়গুলো কি কি? মনে করো এই মানুষের জন্ম হয়, ঠিক আছে, মানুষের জন্ম হয়, অন্য মানুষের মৃত্যুবরণ করে, সেম অন্য প্রাণী কিন্তু মৃত্যু হয়, জন্মগ্রহণ করে। তারপর হচ্ছে অন্য প্রাণীও কিন্তু খাদ্য গ্রহণ করে, মানুষের খাদ্য গ্রহণ করে, তারা চলাফেরা করে এবং তাদের দেহের বংশ বৃদ্ধি হয় এবং তাদের বংশ বিস্তার করে। এগুলো হচ্ছে মানুষ যেমন করে, তাহলে অন্যান্য প্রাণীরও কিন্তু এগুলো হয়। যেহেতু অন্যান্য প্রাণীও কিন্তু তাদের খাদ্য গ্রহণ করতে হয়, তাদের হচ্ছে তারা বড় হয়, বেড়ে ওঠে, তাদের প্রজনন হয়, তারা বংশ বিস্তার করে, এগুলো কিন্তু অন্যান্য প্রাণীর আছে। তো আমরা এই কয়েকটা সাদৃশ্যের ভিত্তিতে আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি, মানুষের যেহেতু চেতনা শক্তি আছে, মানুষের যেহেতু চেতনা শক্তি আছে, তাহলে অন্যান্য প্রাণীরও কি আছে? চেতনা শক্তি আছে। তো এটা যখন করবো, দেখো এগুলোর প্রাসঙ্গিক, হ্যাঁ এটার পার্থক্যটা করা যায় বা এটা এ ধরনের অনুমান আমরা করতে পারি, এই জন্য এটা হচ্ছে আমাদের সাধু। আমরা আর একটা উদাহরণ দেখবো, এই যে পৃথিবী মঙ্গল গ্রহের কথা বললাম না, তো পৃথিবীর পৃষ্ঠের গঠনের সাথে মঙ্গলের মানে সাদৃশ্য আছে। তো পৃথিবীতে যেহেতু জীবের বাস করে, অর্থাৎ মঙ্গলেও জীব বাস করে, হ্যাঁ এই ধরনের আমরা এই ধরনের অনুমান কিন্তু করতে পারি। যখন আমরা এই টাইপের অনুমানগুলো করব যেগুলো প্রাসঙ্গিক এবং হচ্ছে গুরুত্বপূর্ণ, তখন সেগুলো হবে আমাদের হচ্ছে সাধু। এখন এর সাথে আমরা অসাধুটা খেয়াল করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ আসবে কিন্তু। অসাধুটা কিভাবে আসবে? দেখো অসাধু যে যার মানে এর সাথে সম্পূর্ণ বিপরীতটা, যে সাদৃশ্য মানে সিদ্ধান্ত গ্রহণের সময় বাহ্যিক বিষয় অমৌলিক ও অপ্রাসঙ্গিক, মানে বাহ্যিক বিষয় মানে তার বাহ্যিকতা দেখে আমরা হচ্ছে সিদ্ধান্তটা নিব, এবং আরেকটা কি নিব, সেটা হচ্ছে অমৌলিক বিষয়, মানে মৌলিক বিষয় না, অমৌলিক, মানে টোটালি হচ্ছে মনে করো তার যে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের বাইরে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। এবং হচ্ছে অপ্রাসঙ্গিক, মানে হচ্ছে চট্টগ্রাম ভাষায় মনে করো বাইককে কথাবার্তা, মানে যেখানে আমার লাগতেছে না, যেটা আমি অতিরিক্ত নিয়ে আসতেছি, এমন জিনিস, মানে আমার তুলনা করার একটা তো বিষয় আছে ভাই, কিন্তু তুলনা করতেছি উল্টা পাল্টা বিষয়ের, মানে একদমই যেখানে যেটা দরকার নাই, মানে সেটা তুলনাই হয় না তার সাথে, তোমরা সেটা তুলনা করতেছি এমন টাইপের। মানে করো যার হচ্ছে বুদ্ধি কম, সেই টাইপের মানুষরা এগুলো করে, মানে অন টাইপ অফ, যদি আমরা বলি যারা পাগল মানুষরা এগুলো করে থাকে, সেরকমই। তো একটা খেয়াল করি আমরা, দেখো আমরা যখন বলবো হচ্ছে আমরা কি করব, আমরা বাহ্যিক বিষয়ের ভিত্তিতে এবং অমৌলিক এবং প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় বা গুরুত্বহীন বিষয়, যেগুলো গুরুত্বপূর্ণ না, একদম গুরুত্বহীন বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে, গুরুত্বহীন কয়েকটা বিষয়ের মিল আছে, তো সেই তার ভিত্তিতে যখন আমরা সিদ্ধান্তটা গ্রহণ করব, তখন সেটা হবে কি? অসাধু। তখন সেটা হবে হচ্ছে অসাধু। তো অসাধু সাদৃশ্য মানে ক্ষেত্রে আমরা কি দেখি, যে এটার আসলে সাদৃশ্যের ভিত্তি কিন্তু গ্রহণ করা হয় অনেক ক্ষেত্রে উদ্ভট এবং হাস্যকর, মানে এগুলো যে সিদ্ধান্তটা আসে, এই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা দেখতে পাই কি সিদ্ধান্তটা অনেক সময় উদ্ভট হয় এবং সেটা একদম সাধারণ মানুষের কাছে খুবই হাস্যকর লাগে, এই জন্য এটা অসাধু। আমরা একটা উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে বুঝবো আসলে এটা কেন হাস্যকর এবং কেন উদ্ভট। বলছি পাখির মতোই বিমান উপরে ওঠে নিচে নামে, মানে পাখির মতোই বিমান কি করে উপরে ওঠে আর নিচে নামে, মানে পাখির মতো কিন্তু বিমানও আকাশে উড়ে, এই কথাটা বলতে যাচ্ছে এখানে। পাখি যেহেতু আকাশে উড়ে, বিমানও আকাশে উড়ে, তো পাখি ডিম পাড়ে, তাহলে বিমানও ডিম পাড়ে,
এরকম সাদৃশ্য আমরা করতে পারি অ্যাজ এ যে সেন্স আছে যে মানুষের, সে কিন্তু এই অনুমানটা কখনোই করবে না। তো খেয়াল করো, আমরা বলছি যেহেতু পাখির মতো বিমান মানে আকাশে উড়ে, তারপর হচ্ছে নিচেও নামতেছে, তো পাখি যেহেতু ডিম পাড়ে তাহলে বিমানও কি ডিম পাড়ে? এটা কখনো হয়? বা যারা আমরা একদম যাদের মাথায় মানে এক কথা আমরা সাধারণ মানুষ, যেটা সাধারণভাবে কিন্তু এটা কল্পনাও করতে পারি না, তো এরকম যদি ঘটে তাহলে সেটা কি হবে? অসাধু। আমরা আর একটা উদাহরণ দেখি। মানুষের মতোই গাছপালার বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে। মানুষ চিন্তা করতে পারে, গাছপালা চিন্তা করতে পারে? দেখো এইটা একটা টোটালি কিন্তু আবার গুরুত্বহীন বা অমৌলিক বিষয় বা অপ্রাসঙ্গিক বিষয়। যদি এমনটা আসে তাহলে আমরা বুঝবো যে কোনটা সাধু এবং কোনটা অসাধু। আমাদের উদ্দীপকে এরকম উদাহরণ থাকবে, মনে করো এইটা হচ্ছে এই দুটো থাকলো 1 নম্বর দৃষ্টান্ত, আর এই যে এই দুটো থাকলো হচ্ছে 2 নম্বর দৃষ্টান্ত। এখন আমাদের পরীক্ষায় কোশ্চেন আসলো হচ্ছে গ দাগে উদ্দীপকের 2 নম্বরটা কোন ধরনের অনুমানকে নির্দেশ করতেছে, এবং ঘ দাগে বললো উদ্দীপকের 1 নম্বর ও 2 নম্বর দৃষ্টান্ত কোন ধরনের অনুমানকে নির্দেশ করতেছে, ব্যাখ্যা এবং তার মধ্যে পার্থক্য দেখাও। তাহলে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো কোনটা সাধু এবং কোনটা অসাধু। ঠিক আছে, এখন আমাকে বলো যে সাধু অসাধু আমরা বুঝতে পারবো কিনা। একটু সবাই কমেন্ট করবা, তোমার ক্লাসে অনেক কম চলে আসছো, যেখানে 30 ক্লাস 40 ক্লাস ছিল এখন সেখানে 20-এর নিচে চলে আসছো। দ্রুত বলো, আমি তাহলে শেষ করি টপিক গুলো। আমরা পারবো কিনা এই টপিক গুলা, যে কোনটা সাধু এবং কোনটা অসাধু? সাধু অসাধু আই গেস পারবো, তোমাদের কোনো সারা শব্দ নাই মানে তোমরা পারবা। এরপর আমরা যে অপ্রকৃত আরো দেখছিলাম পূর্ণাঙ্গ, যুক্তিসম্মত এবং ঘটনা সংযোজন। আমি জাস্ট পূর্ণাঙ্গটা দেখেই ক্লোজ করবো, যেহেতু তোমার ক্লাসে আসছে খুবই কম মানুষ আসছে, সুতরাং ক্লাস দীর্ঘ করা ঠিক হবে না, শর্টকাট করে দিব। দেখো এখানে পূর্ণাঙ্গ আরোহের কথা বলছি আমরা। তো এখানে পূর্ণাঙ্গ আরোহের আমরা বলছিলাম যে প্রত্যেকটা দৃষ্টান্ত দেখবো, এই যে সকল দৃষ্টান্ত গণনার মাধ্যমে যখন একটা সার্বিক সংশ্লেষ বাক্য পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণাঙ্গ। মানে আমার সব দৃষ্টান্ত যখন আমরা দেখবো, দেখেই সিদ্ধান্তে আসবো, তখনই সেটা কি হবে? তখনই সেটা হবে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ। একটু পূর্ণাঙ্গের বৈশিষ্ট্যগুলো খেয়াল করব, যে পূর্ণাঙ্গ আরোহে কোন শ্রেণীর সকল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মানে ওই শ্রেণীর সকল দৃষ্টান্ত আমরা কিন্তু পরীক্ষা করব। তারপর হচ্ছে এই আরোহের সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, সেখানে এখানে দৃষ্টান্তটা কিন্তু সীমিত। দেখো তার মানে পূর্ণাঙ্গ আরোহ কিন্তু আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারবো না, পূর্ণাঙ্গ আরোহ সব জায়গায় ইউজ করা যায় না, কারণ পূর্ণাঙ্গ আরোহ যদি তুমি প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করতে যাও তুমি কিন্তু সব দৃষ্টান্ত তোমার পরীক্ষা করতে হবে, সুতরাং এটা খুবই টাফ হয়ে যাবে। তারপরে আমরা এখানে আসি যে এতে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহ এবং লম্ফ কিন্তু থাকে না, কারণ এটা হচ্ছে অপ্রকৃত আরোহ, সুতরাং এখানে হচ্ছে আরোহের মৌলিক বৈশিষ্ট্য থাকবে না। দেন সিদ্ধান্তটা একটি সার্বিক সংশ্লেষক বাক্য হবে কোন শ্রেণীর দৃষ্টান্ত অনির্দিষ্ট এবং গণনার অযোগ্য হলে। মানে একটু খেয়াল করো এই 5 নাম্বারটা, দৃষ্টান্ত যদি অনেক বেশি হয় মানে অনেক অনির্দিষ্ট হয় এবং হচ্ছে গণনার অযোগ্য, টোটালি গণনা করা যায় না, এমন হলে সেটা পূর্ণাঙ্গ আরোহে কিন্তু প্রয়োগ করতে পারবো না। কারণ পূর্ণাঙ্গ আরোহ মানে হচ্ছে আমরা এমন জিনিসকে পূর্ণাঙ্গ আরোহের মধ্যে রাখবো যেগুলোর সংখ্যা খুবই কম এবং সবগুলো দৃষ্টান্ত আমি নিজে থেকে পরীক্ষা করতে পারি, সেগুলো হবে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গের আওতায় রাখবো। এর মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আমরা বলছিলাম যে পূর্ণাঙ্গ আরোহ অলওয়েজ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবে, কারণ হচ্ছে এটা প্রত্যেকটা দৃষ্টান্তই পরীক্ষা করে এবং গণনা করে, সুতরাং আমি সবকিছু জেনে শুনে সিদ্ধান্ত নিব, সুতরাং এখানে সিদ্ধান্ত অবশ্যই আমার নিশ্চিত হবে। এখানে কার্যকরণ সম্পর্কে কোনো স্থান নেই, মানে এখানে কার্যকরণ সম্পর্ক থাকবেই না, আমরা দেখতে অনলি কার্যকরণ সম্পর্ক থাকে বৈজ্ঞানিক আরোহেতে। দেন জানা থেকে অজানা গমন করার এখানে উত্তরণ সম্ভব হয় না, কারণ আমি জানা থেকে এইসব জানাই যাচ্ছি, কারণ আমি কি করতেছি এখানে, আমি হচ্ছে প্রত্যেকটা দৃষ্টান্ত জেনেই সিদ্ধান্ত নিচ্ছি, সুতরাং এখানে জানা থেকে অজানা যাওয়ার কোনো চান্স নাই। তারপর হচ্ছে এ আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্ত নীতি অনুপস্থিত, মানে এখানে কিন্তু প্রকৃতির নিয়মানুবর্ত নীতি থাকতেছে না, কারণ আমি সকল দৃষ্টান্ত দেখতেছি, প্রকৃতির নিয়মানুবর্ত নীতি আমার কিন্তু খেয়াল করা লাগতেছে না। দেন লাস্ট নাম্বার, একে এর যে নির্দিষ্ট ব্যাপকতা যুক্ত সীমিত পরিসরে ব্যবহার করা হয়। আমি যে কথাটা বলছিলাম আসলে এটাকে সীমিত পরিসরে ব্যবহার করা হয়, এটাকে সীমিত পরিসরে। আমরা বড় কোনো সেক্টরে বা বড় কোনো কাজে বড় কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমরা এই পূর্ণাঙ্গ আরোহটা ব্যবহার করি না, কারণ এটা ব্যবহার করতে গেলে আমাদের আসলে
অনেক ব্যয়বহুল হবে, আমরা চাইবো না এটা ব্যয় করতে। যারা তোমরা স্যাম্পলিং করছো মানে হচ্ছে তোমার যারা নমুনা পরীক্ষা, নমুনা তো নমুনা নিতে গেলে তুমি কখনোই এত হাজার হাজার মানুষের নমুনা তুমি একবার নিতে পারবে না, তোমার হচ্ছে কম পরিসরে এই সিদ্ধান্তটা নিতে হবে। ঠিক আছে, এখন বলো ভাইয়ারা যে আজকে যে আমরা ক্লাসটা নিলাম, যে 4টা টপিকের কথা বললাম, যে এখানে অনেক টপিক আছে, আমরা এমসিকিউ তে আসবো যদি তোমরা অ্যান্সার করতে পারো। তো এখানে দেখো আমরা হচ্ছে টোটাল এখানে আলোচনা করছি, পুরো অধ্যায়টাই আলোচনা করার চেষ্টা করছি মানে একটা ক্লাসে। যারা ক্লাসটা করতে পারছিলা তারা আই গেস এই টপিকের কোশ্চেন আসতে হবে, এই অধ্যায়ের কোশ্চেন তোমরা ভুল করবে না আমার বিশ্বাস। এখন তোমরা হচ্ছে বলো যে প্রথম 1 দাগ থেকে 6 দাগের কোশ্চেন কোনটা হবে, মানে কোশ্চেনের অ্যান্সারটা 1 থেকে 6 আমরা যে এমসি গুলো দেখতেছি এগুলোর অ্যান্সারটা একটু বলবা। একটু অ্যান্সার গুলো দিবা যে আরোহের প্রাণ প্রত্যেকটার। ই তো বলছে 1-এর বি, আমাদের জিহাদ বলছে সাদেকুর রহমান জিহাদ 1-এর খ, বৃষ্টিতে বলছে 1-এর বি, ফারজানা সুলতান জেসি বলছে 1-এর বি। ওকে, সবাই 1-এর বি বলছে। আমি একটু দেখি আরোহের প্রাণ, হ্যাঁ আরোহের প্রাণ আমরা একটু আগে বলছিলাম যে আরোহমূলক লম্ফ বা আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণ। পরেরটা বলো যে আরোহ অনুমানের মূল বিচার্য বিষয় কোনটি, আরোহের মূল বৈশিষ্ট্য কোনটি। এই যে আরোহের মূল বৈশিষ্ট্য সেম, এই একই কোশ্চেন, আরোহমূলক লম্ফ। আর হচ্ছে এটা হবে আরোহের প্রকৃত এবং অপ্রকৃত, এটা ভাগ করছে কে বলবা। আরোহের আকারগত ভিত্তি কোনটা, এটা আমি পড়াইছি আছে ক্লাসে। সকল মানুষের মরণশীল, এটা কোন ধরনের আরোহের সিদ্ধান্ত, এটা আমি পড়াইছি। মানে এই যে প্রথম দেখো 6টা কোশ্চেন, প্রত্যেক 6টাই কিন্তু বোর্ড কোশ্চেন, একটু খেয়াল করবা। এই যে 6টা কোশ্চেন দেখালাম তোমাদের, প্রত্যেক 6টা হচ্ছে বোর্ড কোশ্চেন, এবং এই প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে কিন্তু আমরা পড়াইছি। মানে তোমাদেরকে আজকে আলোচনা আমি প্রত্যেকটা আলোচনা করছি, মানে আজকের ক্লাসে ছিল সব টপিকের আলোচনা। সুতরাং আমরা খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারবো আই গেস যারা ক্লাসটা করছো। 2 দাগ কি হবে, 2 দাগ একটু সবাই অ্যান্সার করো, ভুল হোক সমস্যা নাই। তো আমরা বলছি আরোহের মূল আচার্য বিষয় কোনটা, আরোহ অনুমানের মূল আচার্য বিষয় হচ্ছে বস্তুগত সত্যতা নাকি আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা নাকি আকারগত সত্যতা। জিহাদ বলছে মিল, ঠিক আছে জিহাদ তোমার অ্যান্সারটা নিয়ে নিলাম, এটা ঠিক আছে মিলই হবে, কারণ মিল হচ্ছে আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই 2 ভাগে ভাগ করছে। 2-এর বি হবে, 2-এর বি সবাই কি রাইট, বাকিরা একটু অ্যান্সার করো। 2-এর বি সবাই কি রাইট আসতো, 2 থেকে বি হবে। 2 থেকে আসলেই বি হবে। 2 দেখা হচ্ছে আমাদের আরোহের অনুমানের মূল বিষয় হচ্ছে তার মূল লক্ষ্যই থাকে, তার মূল লক্ষ্যই থাকে হচ্ছে আকারগত সত্য বৈশিষ্ট্য করা, সুতরাং আকারগত সত্যতা বৈশিষ্ট্য করা হবে, 2-এর খ হবে। এবং আরোহের প্রকৃত এবং অপ্রকৃত এই 2 ভাগে ভাগ করছে মিল বললাম। এই আরোহের আকারগত ভিত্তি কোনটা, এটা খুব সহজ, এই 2টা খুবই সহজ, 5-6। 5-6 একটু জানাবা যে 5 কোনটা হবে। হ্যাঁ 4 খ ঘ হবে, ঠিক আছে 2-এর খ হবে। ওকে, সবারই হচ্ছে, অ্যান্সার করবো একটু। আমরা বলছি 5 দাগ কি হবে, 5 দাগ কিন্তু আমি করাইছি এখনই, যে আরোহের আকারগত ভিত্তি কোনটা, একটা হচ্ছে কার্যকারণ নীতি আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্ত নীতি। তাহলে অ্যান্সার হচ্ছে গ, যারা অ্যান্সার গ বলছো প্রত্যেকটা সঠিক, সি বা গ। এরপর বলছে সকল মানুষের মরণশীল, এটি কোন ধরনের আরোহের সিদ্ধান্ত, এটা কিন্তু সহজ, 6 দাগ খুবই সহজ। 6 দাগ কি হবে, জেসি বলছে ক, জিহাদ বলছে ক, ইতু বলছে ক। আচ্ছা এটা ক হবে কারণ কি জানো, সকল মানুষের মরণশীল, আমরা যে বললাম না একটু আগে উদাহরণ দেখলাম রহিম করিম সবাই মরণশীল, সুতরাং এটা কার্যকর নিয়ম আছে, প্রকৃতির নিয়মানুবর্ত নীতি আছে, সুতরাং এটা ক হবে। ঠিক আছে, তাহলে আমাদের 1 থেকে 6 ক্লিয়ার, সবাই বুঝছো 1 থেকে 6 কোনটা কেন হবে। খুবই সহজ কোশ্চেন ছিল কিন্তু জ্ঞানমূলক, এবং হচ্ছে এইটা একটু জাস্ট এটা আসছে সহজই,
সবই আলোচনা করছি এবং প্রত্যেকটা বোর্ড কোশ্চেন। এরকম সহজ কোশ্চেন আসবে কিন্তু আমরা না বুঝে উল্টা পাল্টা দাগাই দিয়ে আসবো, সমস্যা হচ্ছে এটাই আমাদের, আমরা না বুঝে দাগাই দিয়ে আসি তো ভুল হয়ে যায়। ওকে, আমরা হচ্ছে এবার 7 দাগ থেকে শুরু করব। 7 দাগ, একটু 7 দাগটা খেয়াল করবা। 7 দাগ কি হবে? 7, 8, 9, 10, 11। জমা বলছে ক। ঠিক আছে, সবার 6 দাগ ঠিক আছে। এখন 7 দাগ থেকে অ্যান্সার করো। 7 দাগ কোনটা হবে? 7 দাগ খেয়াল করো। 7 দাগ বলছে কার্যকরণ নিয়মকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় কোন আরোহে। খুবই সহজ কোশ্চেন। আরোহ লম্ব হচ্ছে কি? প্রকৃত আরোহের মধ্যে নির্ভুল কোণটিকে বলা হয়। এটাও খুব সহজ কোশ্চেন। অবৈজ্ঞানিক আরোহের কোনো মূল্য নেই, উক্তিটা কার? এটা একটু কঠিন কোশ্চেন, কারণ জানতে হয় এগুলা। তারপর হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টান্ত বিবেচিত হয়, এটা বলবা। দেন আমরা এটার একটা উদাহরণ আছে, তো উদাহরণটা আমরা পরে দেখতেছি। তার আগে আমরা হচ্ছে 11 দাগ পর্যন্ত খেয়াল করি। 7 দাগ সবাই বলছে, তাসমিন বলছে এ, ইতু বলছে এ, বৃষ্টি বলছে এ, হুসনা আক্তার বলছে এ, আমাদের রুদ্র বলছে এ, ওকে, জেসিও বলছে এ। তার মানে আমাদের এই হবে। দেখো কার্যকরণ নিয়ম অনলি আমি বলছিলাম বৈজ্ঞানিকে থাকে, অনলি বৈজ্ঞানিকে থাকে কার্যকরণ নিয়ম। আর হয় লম্ফ কি, আরোহত্মক লম্ফ কি? 8 দাগ কে বলতে পারবে? 8 দাগটা একটু সহজ বাট একটু ঘোলাটে আছে। 8 দাগটা কিন্তু ঘোলাটেও আছে, সহজ বাট ঘোলাটে। 8 দাগ অ্যান্সারটা বলো দেখি। আমাদের ইতু বলছে 8 দাগের ঘ, বৃষ্টি বলছে ঘ, জেসি বলছে ঘ, রুদ্র বলছে ঘ। হ্যাঁ স্যার, জানা থেকে অজানায় গমন করা হচ্ছে আরোহমুখ লম্ফ। 8 দাগ ঘ ঠিক আছে। প্রকৃত আরোহের মূল মধ্যে নির্ভুল কোণটিকে বলা হয়। প্রকৃত আরোহের মধ্যে নির্ভুল কোণটাকে বলা হয়। 9 দাগ বলছে বৃষ্টি বলছে ক, রুদ্র বলছে ক, ফারজানা সুলতানা জেসি বলছে ক। 9 দাগ হচ্ছে, দেখো আমরা বলছিলাম প্রকৃত আরোহের মধ্যে একটাই নির্ভুল। নির্ভুল কোনটা হবে? নির্ভুল মানে হচ্ছে যেটা সিদ্ধান্ত হবে নিশ্চিত, যেটা আসলে নিশ্চিত সিদ্ধান্ত বৈশিষ্ট্য করে সেই কিন্তু নির্ভুল হয়। সুতরাং আমাদের বৈজ্ঞানিক আরোহই নিশ্চিত সিদ্ধান্ত বৈশিষ্ট্য করে, যার কারণে বৈজ্ঞানিক আরোহ হচ্ছে নির্ভুল। ঠিক আছে, হ্যাঁ সবার 9 দাগ ঠিক আছে। এবার 10 দাগের অ্যান্সারটা বলো। অবৈজ্ঞানিক আরোহের মূল্য নেই, এটা আসলে কার? এটা আসলে মানে তোমাদের জানতে হবে, এটা থাক, এটা স্কিপ করি আমরা। আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে 11 দাগ। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টান্ত বিবেচিত হয়? অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে, অবৈজ্ঞানিক আরোহে আমরা কি করি? কোন ধরনের দৃষ্টান্তটা দেখি? শুধু কি অনুকূল নাকি প্রতিকূল? শুধু আমরা সেটা অনুকূল দেখি, কিন্তু অনলি অনুকূল। 11 দাগও আমি ক্লোজ করলাম, 11 দাগ ক হবে। এরপর আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণ থেকে কোশ্চেন আনসার দিব। এটা হ্যাঁ, এই যে 12 দাগ থেকে, 12 দাগ থেকে খেয়াল করো। এখানে বলছে এক্স ও ওয়াই এর পি কিউ আর গুণ বর্তমান আছে। এক্স এর মধ্যে অতিরিক্ত এস নামক গুণটি বর্তমান আছে, অতএব ওয়াই এর মধ্যে ও এক্স নামক গুণটি বর্তমান আছে। উদ্দীপকের মধ্যে এটা কোন ধরনের কথা বলছে? মানে বলছে এক্স ও ওয়াই এর মধ্যে 3টা গুণ আছে। খেয়াল করবা, এক্স এবং ওয়াই এর মধ্যে এই 3টা গুণ আছে পি কিউ আর। এক্স এর মধ্যে অতিরিক্ত একটা আছে এস, মানে 3টা তো আছে, অতিরিক্ত হিসেবে আছে এস। আর ওয়াই এর মধ্যে এক্স নামক গুণটি আছে, ওয়াই এর মধ্যে এক্স নামক গুণটা আবার আছে, বর্তমান আছে, এটাও অতিরিক্ত গুণ। অতএব ওয়াই এর মধ্যে এক্স নামক। আচ্ছা জিনিসটা একটু দেখো, আমাদের একটা কোশ্চেনটা একটু ঘোলাটে আছে, কারণ বলতেছে এক্স ওয়াই এই দুইটা বস্তু এর মধ্যে হচ্ছে 3টা গুণ আছে পি কিউ আর, আর এক্স এর মধ্যে একটা অতিরিক্ত গুণ হচ্ছে এস, এক্স এর মধ্যে একটা গুণ এস। তো আবার বলছে অতএব ওয়াই এর মধ্যেও এক্স নামক গুণটি বর্তমান আছে। কারণ হচ্ছে এস নামক গুণটি বর্তমান থাকলে উদ্দীপকের মধ্যে যে প্রকার আরোহণ ইঙ্গিত দিছে সেটা কি বৈজ্ঞানিক নাকি অবৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক নাকি যুক্তিসঙ্গতমূলক? 12 দাগ কি হবে? হ্যাঁ 12 দাগ আসলে কই হবে, বৈজ্ঞানিকের মধ্যে চলে যাচ্ছে এটা, তাই না? সবাইকে একমত এটার সাথে?
এবং উদ্দীপকের মাধ্যমে যে প্রকার আরোহর ইঙ্গিত পাওয়া যায়। দেখো মানে উদ্দীপকেরটা খেয়াল করো, এটা হবে কিনা এটা এখন আমরা শিওর না। কারণটা হচ্ছে উদ্দীপকের একটা যে প্রকার আরোহের ইঙ্গিত দিচ্ছে তার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য, সুতরাং এটা উদ্দীপকটা বৈজ্ঞানিক আরোহ হওয়ার চান্স নাই। কারণ হচ্ছে তার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য করতেছে, সুতরাং উপরেরটা কখনোই বৈজ্ঞানিক আরোহ হবে না। এবং সেটা হচ্ছে এখানে দেখো উপরেরটা আসলে উপরেরটা কি হবে, উপরেরটা কখনো প্রকৃত আরোহই না, উপরেরটা আসলে প্রকৃত আরোহই হবে না। কারণটা হচ্ছে এখানে উপরে কার্যকর নীতি থাকবে না, এই কার্যকর নীতি এটার ক্ষেত্রে পার্থক্য আছে, দেখো হচ্ছে সিদ্ধান্তের ক্ষেত্রে পার্থক্য আছে, আর হচ্ছে আরোহত্মক উলম্বের ক্ষেত্রে পার্থক্য আছে। এই উপরেরটা আসলে একটা অপ্রকৃত আরোহ, এটা একটা অপ্রকৃত আরোহ, সুতরাং আমাদের এই তিনটা অ্যান্সারে আসবে এখানে। ঠিক আছে, কোন আরোহ অনুমানে আরোহমক লম্ফ নাই, কোন আরোহ অনুমানে আরোহমক লম্ফ নাই, এটা খুব সহজ কোশ্চেন। একটি এখানে বলছে হচ্ছে একটি ঝুড়ির সবগুলো আপেলের স্বাদ নিয়ে, এটা খেয়াল করবা, সবগুলো আপেল একটি ঝুড়ির আমি এই উদাহরণটা আজকে পড়ানোর মধ্যে বলছিলাম যে একটি ঝুড়ির সবগুলো আপেলের স্বাদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ঝুড়ির সবগুলো আম মিষ্টি, তাহলে এখানে এটা কোন ধরনের আরোহ, এটা কোন ধরনের আরোহ? তোমরা 14 আর 15 নাম্বারটা আমাকে একটু অ্যান্সার করে দাও, 14 এবং 15 নাম্বারটা, 14 এবং হচ্ছে 15 নাম্বারটা অ্যান্সার করে দিলাম। এটা বলেছি এটা হচ্ছে অপ্রকৃত আরোহ, আর এই তিনটা হচ্ছে প্রকৃত, এটা প্রকৃত, এটা প্রকৃত, এটা প্রকৃত, একটা আছে অপ্রকৃত আমাদের বস। দেখো এটা কোনটা হবে, পনেরো দাগ, 14 দাগ বলছে ডি, 14 দাগ আমাদের যে ঝুমা বলছে ঘ, আমাদের ইতো বলছে ঘ, 14 দাগ আসলেই ঘ হবে। আরোহমক লম্ফ আসলে এটাতে নাই, আমরা জানি প্রকৃত আরোহ হচ্ছে আরোহমক লম্ফ আছে, প্রকৃতিতে আছে, আর অপ্রকৃতিতে কি নাই, অপ্রকৃতিতে আসলে এটা নাই। ঠিক আছে, প্রকৃতিতে আছে, অপ্রকৃতিতে কিন্তু নাই। ঠিক আছে, তাহলে এটা পূর্ণাঙ্গ হবে। 15 দাগ যে বলতে পারবে সে আসলেই, 15 দাগ আমাদের রুদ্র বলছে ক, জিহাদ বলছে গ। ওহো কমেন্ট গুলো হয়ে ফেলছি। হ্যাঁ 15 দাগ অনেকে বলছে ঘ, বি, বৃষ্টি বলছে বি, তাসমিন বলছে ক। আচ্ছা 15 দাগ, দেখো 15 দাগ কিন্তু হবে কি, দেখো আমি সবগুলো আপেল স্বাদ নিছি, সবগুলো আপেল খেয়ে দেখছি, খেয়ে দেখছি ঝুড়ির সকল আপেল মিষ্টি, এখানে কিন্তু সিদ্ধান্ত নিছি প্রত্যেকটা দেখে, সুতরাং এটা পূর্ণাঙ্গ, এটা হবে পূর্ণাঙ্গ, মানে সবগুলোই দেখছে আমি, সবগুলো থেকেই সিদ্ধান্ত নিছি, যার কারণে এটা হবে আমাদের খ। ঠিক আছে, তো এখানে দেখো এই টাইপের সৃজনশীল থাকবে, এই যে এইটা আমি একটু সৃজনশীল জাস্ট 1 মিনিট দেখাবো, যেহেতু তোমাদের কোনো ঘাটতি না থাকে, ফ্রি ক্লাস হলেও যেন পেইডের মতোই বেশি পাচ্ছ তোমরা। টোটাল দেখো এটা এই হচ্ছে একটা সৃজনশীল, এবং এখানে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কি বৈজ্ঞানিক। তারপরে দেখো এই যে হাঁস মুরগি ঘুঘু ইত্যাদি, অর্থাৎ সকল পাখি মানুষের, এটা বৈজ্ঞানিক, মানে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক থেকে কোশ্চেন আসবে। দেখবা বৈজ্ঞানিক আর এই একটা কোশ্চেন, মানে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক এবং কি এখানে সাধু, এই সাধুর মধ্যে তোমার মনে করো এইটার পার্থক্য বলতে পারে, আরোহের সাথে সম্পর্ক বলতে পারে, এরকম কোশ্চেন আসবে। তো এরকম কোশ্চেন আসলে আমরা পারবো না, অবশ্যই পারবো, তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে এই টপিক গুলো আবার একটু বাসায় দেখবা, মানে এই টপিকে সৃজনশীল এবং এমসি গুলো সলভ করবো বইতে, বা যাদের গাইড বা এমসি মানে টেস্ট পেপার আছে বিগত সালে, তারা একটু খেয়াল করবা, দেখবে খুব সহজেই আমরা পারতেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে তোমাদেরকে তোমরা কতটা উপকৃত হয়েছে একটু জানাবা, যে তোমাদের ঠিকঠাক বুঝতে পারছো কিনা। ফ্রিতেও কিন্তু আমরা পুরো একটা অধ্যায় শেষ করছি, পুরো একটা অধ্যায়, যেটা আমরা পেইড ব্যাচেও 2টা 3টা ক্লাসে শেষ করি, যেটা তোমাদের একটা অধ্যায় চেষ্টা করছি পুরোটা একদম শর্টকাটে বোঝা দেওয়ার, যাতে তোমরা সহজে উপকৃত হতে পারো। তো আমরা আজকের ক্লাসটা এখানে রাখবো, যারা এটা বুঝছো তারা একটু বলবা যে ঠিকঠাক উপকৃত হয়েছে কিনা। আমরা হচ্ছে নেক্সট যদি কখনো ফ্রি ক্লাস এরকম হয় তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। এবং তোমরা জানো যে আমাদের পড়ালেখা থেকে কিন্তু একদম যারা 25-এর পরীক্ষার্থী আছো তাদের একদম ফাইনাল ডিভিশন একটা ব্যাচ চালু হচ্ছে, র্যাপিড ব্যাচ, তো সেখানে তোমরা সবাই ভর্তি হতে পারো। তো সেখানে ভর্তি হলে যুক্তিবিদ্যার ইনস্ট্রাক্টর হিসেবে আমিই থাকবো, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের একদম
ক্লিয়ারলি হচ্ছে শেষ করব, একদম ধরে ধরে বেসিক থেকে শেষ করবো এইভাবে। এবং হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমাদের টার্গেট থাকবে হচ্ছে বেশি বেশি এমসিকিউ এবং সিকিউ সলভ করার। না হলে আমরা অধ্যায় পড়লাম, তো অধ্যায় পড়ে তো লাভ হবে না আমাদের এমসিকিউ এবং সিকিউ যদি সলভ না করি। সুতরাং র্যাপিড ব্যাচ মানে হচ্ছে আমাদের বেশি বেশি থাকবে, বেশি বেশি আমাদের সলভ ক্লাস থাকবে। মানে সলভ ক্লাস বলতে আই মিন এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস। সুতরাং যারা এখনো দ্বিধান্বিত আছে যে আমাদের বই শেষ হয় নাই, পরীক্ষার 5-6 মাস পরে, তারা একদমই টেনশন করার দরকার নেই। যদি তুমি পড়ালেখার উপর বিশেষ করে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে আমরা বেসিক থেকে এবং অ্যাডভান্স পুরোটা পড়াবো কিন্তু। সুতরাং কোনোটাই ঘাটতি থাকবে না। আমাদের যে ইটু কমেন্ট করছে, ইটু ও আমাদের অ্যাডভান্স ব্যাচে ছিল, আমাদের গোল্ডেন ব্যাচেরও একদম কোর্স শেষ ওখানে ছিল, এবং ও র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে গেছে। তো ওর থেকেই ওপিনিয়নটা নিতে পারো ও হচ্ছে কেমন সার্ভিসটা পাইছে। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটু অ্যাপ্রিসিয়েটের জন্য আমাদের মানে কমেন্ট, তোমরা হচ্ছে ক্লাসটা বন্ধুদের বান্ধবীদের মাঝে জানিয়ে দিবা যে তোমাদের যুক্তিবিদ্যার ক্লাস হয় ভালোভাবে, এবং হচ্ছে আমাদের গ্রুপগুলোতে একটু পোস্ট করে দিবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করব। পরবর্তীতে যদি কখনো এরকম ফ্রি ক্লাস আমাদের হয়, তো তখন সেখানে আবার দেখা হবে। আর যারা র্যাপিডে ভর্তি হবে তাদের সাথে তো আবারও দেখা হবে ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।